ম্যাক অ্যালিস্টার ওয়াজ অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট টুডে। 10 মিনিটে যে গোলটি করলেন দুর্দান্ত, এবং তারপর কিন্তু অনেকটা গ্যাপ 67 মিনিটে গিয়ে একটা গোল পরিশোধ করেছিল সুইজারল্যান্ড, বাট তারপর 112 এবং 122 মিনিটের দিকে গিয়ে কিন্তু আরও দুটো গোল। সো আর্জেন্টিনা সেমিফাইনালে চলে গেল। অন্যদিকে ইংল্যান্ড নরওয়ে দানবকে কি চমৎকারভাবে তারা একদম ঘুম পাড়িয়ে দিয়েছে। আমি এটাই বলবো যে হাল্যান্ড বোধহয় পুরো ম্যাচে ঘুমিয়েছিলেন। অন্যদিকে বেলিংহাম ওয়াজ সো গুড। সো বেলিংহাম দুটো গোল করলেন এবং ইংল্যান্ডকে নিয়ে গেলেন সেমিফাইনালে। এবং এবারের বিশ্বকাপে কিন্তু 4টি দল যারা সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে, ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড, আর্জেন্টিনা, 4টি কিন্তু ফিফা র্যাঙ্কিংয়ের টপ দল এবং খুব দারুণভাবে তারা সেমিফাইনাল খেলবে। এবং আমরা মনে হয় যে ফাইনালের আগেই দুটো ফাইনাল দেখবো। প্রিয় দর্শক, মুখোমুখি হচ্ছে তো আর্জেন্টিনা, অন্যদিকে ইংল্যান্ড। আর আজকে আমি মুখোমুখি হচ্ছি এই মুহূর্তে টেলিকাস্ট প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমিতে। জাহিদ হাসান এমিলির সঙ্গে, ফর্মার ক্যাপ্টেন অফ বাংলাদেশ ন্যাশনাল ফুটবল টিম। যেখানেই নিরাপদ লেনদেন সেখানেই টেলিক্যাশ। টেলিক্যাশ, নিরাপদ লেনদেন নিমিষেই। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? খুব ভালো আছি। এই বোধহয় প্রথমবারের মতো আপনাকে আমি জার্সি পরা দেখলাম, কারণ আপনাকে তো জার্সি পরানো যায় না। আমি জার্সি পরে বেসিক্যালি কখনো শো করিনি, প্রথম। তাও শাহরিয়ার ভাইয়ের মানে রিকোয়েস্ট, হ্যাঁ উনি আমার খুবই ক্লোজ, যার কারণে ওনার রিকোয়েস্ট আসলে আমার রাখতে হয়েছে। এই ভদ্রলোক আমার খুব ক্লোজ এবং শাহরিয়ার ভাইয়ের প্রেসারে অনেক কিছু করে ফেলতে হয়। রাইট। সো যেটা হয় যে আজকে আসলে প্রচণ্ড খুশি, বিকজ আর্জেন্টিনা আসলে যে প্রেশার মোমেন্টে পড়েছিল এবং আমাদেরকে যে প্রেশারে রেখেছিল, সেইখান থেকে আমার কাছে মনে হচ্ছে যে আমরা এখন রিলিফ আর কি। কারণ আর্জেন্টিনা ওয়ার্ল্ড কাপে যদি না থাকে, হ্যাঁ বাংলাদেশের পার্সপেক্টিভ থেকে আসলে সেই জায়গাটা আমার কাছে মনে হয় যে আনন্দ যেটা, সেটা আমার মনে হয় যে সবার বিলীন হয়ে যাবে। বিলীন হয়েছে। সেইখান থেকে আর্জেন্টিনার জয়টা খুব দরকার ছিল। আমার কাছে মনে হয় যে সেটা তারা করে দেখিয়েছে। আমরা তাহলে আর্জেন্টিনার ম্যাচেই থাকি, পরবর্তীতে আমরা ইংল্যান্ডের এবং নরওয়ের ম্যাচে যাব। আর্জেন্টিনা এবং অন্যদিকে হচ্ছে সুইজারল্যান্ড। এই ম্যাচটা আর্জেন্টিনা ডেফিনেটলি হট ফেভারিট এবং অনেক ভালো খেলবে, সেটাও ঠিক ছিল। বাট তারপরেও যদি আর্জেন্টিনাকে যেমনটা দেখেছেন, চ্যাম্পিয়ন সুলভ কি মনে হয়েছে এই ম্যাচে তাদেরকে? প্রথমত আপনি যেটা আসলে শুরু করেছেন যে দেখেন 1930 সাল থেকে আজকে এই 2026 ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আপনি যদি দেখেন টপ 4টা র্যাঙ্কিংয়ের দল আসলে কখনো সেমিফাইনাল খেলেছে কিনা আই ডোন্ট নো, আমার জানা নাই। বিকজ 1, 2, 3, 4 র্যাঙ্কিংয়ের যে 4টা দল তারাই কিন্তু সেমিফাইনালে গিয়েছে। সো এখানে কিন্তু কোনো অঘটন হয়নি। হ্যাঁ, যারা আসলে যোগ্য দল তারাই কিন্তু সেমিফাইনালে কোয়ালিফাই করেছে। এবং আমি মনে করি যে আপনি যেটা বলছেন যে সুইজারল্যান্ড যদি এই ম্যাচটা আর্জেন্টিনার সাথে জিততো, আমার মনে হয় সেটা হতো অঘটন। আর্জেন্টিনা প্রবাবলি আপনি যেটা বলছেন যে তারা হয়তো চ্যাম্পিয়ন হওয়ার মতো ম্যাচ খেলছে কিনা, আমি হয়তো ওই দিকটাতে যাব না। আপনি যদি দেখেন আর্জেন্টিনার যেভাবে লাস্ট 2টা ম্যাচ স্ট্রাগল করেছে, হ্যাঁ কেপ ভার্দে এবং আপনি ইজিপ্টের সাথে, তারপরে ধরে নিয়েছিলাম যে আর্জেন্টিনা সুইজারল্যান্ডের সাথে কীরকম করবে, ম্যাচটা জিততে পারবে কিনা বা কম্পিটিটিভ হতে যাচ্ছে কিনা, সেটা তো একটা কনফিউশন ছিল। বাট সেইটা কিন্তু হয়েছে, ম্যাচে যে কম্পিটিটিভ হয়নি তা না, প্রেশার মোমেন্ট ছিল, বাট সেইটা থেকে কিন্তু আর্জেন্টিনা ওভারকাম করেছে। আর্জেন্টিনা একটা জিনিস এখন যেটা করছে, একটা সময় আর্জেন্টিনা আসলে গোল কনসিড করলে সেইটাকে গোল দিয়ে ম্যাচ জিতা, এটা কিন্তু আর্জেন্টিনাও স্ট্রেংথ ছিল না একটা সময়। বাট মেসি বা এই দলটাকে যদি দেখেন, সেইটা কিন্তু তারা বেশ ভালোভাবে করে। আপনি যদি দেখেন যে তারা সামহাও কখনো যদি গোল কনসিড করে, সেইটা প্রেশার নিলেও বাট তারা সেটাকে কিন্তু ওভারকাম করা সেই স্ট্রেংথ তাদের দলে রয়েছে। এবং তারা কিন্তু লাস্ট 3টা ম্যাচে, সুইজারল্যান্ড সহ লাস্ট 3টা ম্যাচে কিন্তু সেটাই তারা করে দেখিয়েছে। এক্স্যাক্টলি, পরবর্তী টাইমে বা আপনার যেটা অতিরিক্ত সময়, সেই সময় গিয়ে যে গোল করা, আমি লাস্ট দিনের ম্যাচের কথা একই বলবো। 112 মিনিটে হচ্ছে আপনার আলভারেজ এবং 122 মিনিটে গিয়ে মার্টিনেজ গোলটা করলেন। সো এটা কি অভিজ্ঞতার জন্য এই শেষ মুহূর্তে প্রেসারে গিয়ে তখন তারা অন্যভাবে মানে কামব্যাক করে, এরকম কিছু? ডেফিনেটলি মেইন হলো যে সুইজারল্যান্ড অলসো গুড টিম, হ্যাঁ তাদেরও কিন্তু অনেক স্ট্রেংথ রয়েছে। বিকজ আপনি যেটা বলছেন যে শুরুতে যখন আসলে 10 মিনিটে ম্যাকঅ্যালিস্টারের আসলে লিওনেল মেসির সেট পিস থেকে যখন গোলটা করলো, তখন কিন্তু আমরা ধরে নিয়েছিলাম যে ম্যাচটা এক পেশিয়ে হয়ে যায় কিনা। তারপরেও কিন্তু আসলে আর্জেন্টিনা চেয়েছিল আর একটা গোল করে আসলে ম্যাচটা তারা 90 মিনিটসের ভিতরে শেষ করতে। বিকজ আপনি জানেন 120 মিনিট যে ম্যাচটা খেলেছে আর্জেন্টিনা, কিন্তু 2 দিন পরে তাদের আবার একটা সেমিফাইনাল ম্যাচ খেলতে হবে। দ্যাটস মিন তাদের অনেক প্লেয়ার আপনি দেখবেন যে শেষের দিকে অনেক টায়ার্ড হয়ে গেছিলো। রোমেরও কিন্তু একটা ইনজুরি কনসার্ন অলরেডি তার ভিতরে দেখা দিচ্ছে। সো এইগুলি কিন্তু আর্জেন্টিনা কখনই চায়নি। বাট সুইজারল্যান্ড আমার কাছে মনে হয় যে ম্যাচটা কঠিন করে ফেলেছে। এন্ডোয়ের ওই 67 মিনিটের গোলটার পরে আমার কাছে মনে হয়েছিল যে সুইজারল্যান্ড ম্যাচটা জিততে যাচ্ছে কিনা, বিকজ ওই সময়টা কিন্তু তারা বেশ প্রেশার দিয়েছিল। বাট যদি আমি একটু এমবোলের প্রসঙ্গে যাই, যে লাল কার্ডটা তিনি খেলেন, ওই জায়গাটা কি খানিকটা হলেও ম্যাচটা আর্জেন্টিনার ফেভারে চলে এসেছিল?
না, এই রেড কার্ডটা নিয়ে আসলে অনেকের কনফিউশন আছে। Confusion আছে। আমি যেহেতু প্লেয়ার ছিলাম, আমি অনেক রুলস রেগুলেশন জানি। ইভেনচুয়ালি ফিফার বা রেফারিদের অ্যাসোসিয়েশন যারা রয়েছে, সেই রুলস রেগুলেশনগুলি যারা জানবে, তারা কিন্তু এখানে কোনো কনফিউশন তৈরি হতে দিবে না। বিকজ যে রেড কার্ডটা হয়েছে এটা কিন্তু একদম 100% রেড কার্ড, বিকজ তার এমবোলোর কিন্তু আগে একটা ইয়েলো কার্ড ছিল। সো আমরা জানি 2 ইয়েলো কার্ড খেলে কিন্তু আপনি ডিরেক্ট রেড কার্ড খাবেন তখন। সো এমবোলো যেটা হয়েছে, এমবোলো যেটা করেছে, সে রেফারিকে একটা ফাঁকি দেওয়ার চেষ্টা করেছে। সে যে ড্রাইভটা দিয়েছে, এটা কিন্তু আসলে পারাদেসের কোনো কিন্তু তার কোনো টাচ ছিল না, বরং সে পারাদেসকে টাচ করে সে একটা ডাইভ দিয়েছে। এবং এইটা যেটা ফিফার বা এই রেফারি রুলসে যেটা রয়েছে, যে আপনি যদি আননেসেসারি কখনো ড্রাইভ দেন, এটা সেন্ট্রাল সার্কেল বক্সের ভিতরে আইদার ফিল্ডের এনি স্পেসে, সেটা কিন্তু আমার কাছে মনে হয় যে ডিরেক্ট ইয়েলো কার্ড হবে। এবং সেটা প্রথমে কিন্তু পারাদেসকে আপনি দেখবেন যে রেফারি ইয়েলো কার্ড দিয়েছিল, বিকজ সে মনে করছিল পারাদেস তাকে একটা ট্যাকেল করেছে। বাট এমবোলো কিন্তু আসলে ওটা নিজেই একটা ড্রাইভ দিয়ে কিন্তু আসলে সিনারিটা চেঞ্জ করতে চেয়েছিল। বাট ভিআর কিন্তু আসলে সেটা সেই জায়গাটা কিন্তু কোনোভাবেই কিন্তু অ্যাভয়েড করতে পারেনি। যখন ভিআর চেক করে দিল যে এমবোলো এটা আসলে নিজেই ইচ্ছাকৃতভাবে ড্রাইভ দিয়েছে, তখন কিন্তু আসলে রেফারিকে সে বলেছে যে এটা আপনি চেক করে আপনার মতো করে ডিসাইড করেন। তো পরে তো আসলে দেখলো যে এটা আসলে এমবোলোর একটা ইচ্ছাকৃত ড্রাইভ ছিল। সো এটা আমি বলবো যে জেনুইন ইয়েলো কার্ড, এবং 2 ইয়েলো কার্ডও তো একটা রেড কার্ড হবেই। সো এটা নিয়ে কোনো কনফিউশনের কোনো জায়গা নেই। এটা নিয়ে আমি দেখলাম যে সোশ্যাল মিডিয়া বা সব জায়গায় খুব আলোচনা হচ্ছে, বাট এটা দ্যাটস ক্লিয়ার যে এটাতে আসলে কোনো কনফিউশন হওয়ার আর ওয়ে নাই। বিকজ আমি যেহেতু স্ট্রাইকার খেলতাম, এরকমের ড্রাইভ আসলে আমরা বক্সের ভিতরে দিতাম পেনাল্টির জন্য, বাট আমাদেরকেও কিন্তু ইয়েলো কার্ড দিত, হ্যাঁ, রেফারি আমাদের সামনে যখন থাকতো। সো এটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় যে আর কোনো আলোচনা হওয়া উচিত না। ওকে, আমি যদি এখন চলে আসি ইংল্যান্ড অ্যান্ড আর্জেন্টিনার আলাপে, যেহেতু সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দুটো শক্তিশালী টিম। লাস্ট 3টি ম্যাচ আমরা দেখেছি, কাবো ভের্দে, অন্যদিকে মিশর, অন্যদিকে সুইজারল্যান্ড। বাট ইংল্যান্ড কিন্তু খুব শক্তিশালী প্রতিপক্ষ এবং এবারের বিশ্বকাপের অন্যতম দাবিদার। সেই জায়গা থেকে ইংল্যান্ড কতটা টাফ টাইম দিবে আর্জেন্টিনাকে? ডেফিনেটলি টাফ টাইম দিবে ইংল্যান্ড। এই মুহূর্তে আমার কাছে মনে হচ্ছে যে তারা কিন্তু যে 2টা ম্যাচ ব্যাক টু ব্যাক, যে 2টা ম্যাচ তারা জিতে আসছে মেক্সিকো এবং নরওয়ের সাথে, আপনি যদি দেখেন 2টা ম্যাচই কিন্তু তাদের জন্য টাফ ছিল। স্পেশালি যেটা ম্যাচ তারা মেক্সিকোতে খেলেছে, ওই ম্যাচটা আসলে আমরা ধরে নিয়েছিলাম যে মেক্সিকো হয়তো ইংল্যান্ডকে হারিয়ে দিবে, বিকজ ওই স্টেডিয়ামে তো কিন্তু আসলে কোনো রেকর্ড নাই মেক্সিকোকে হারানোর মতো দল আসলে লাস্ট অনেক বছর কিন্তু তারা ওই মাঠে হারিয়ে দিত। সেইখানে যখন আসলে তারা একটা ভালো মোমেন্টস তৈরি করে আসছে, ওইটা কিন্তু তাদের জন্য বড় একটা কনফিডেন্ট তৈরি করেছে। এবং নরওয়ে ম্যাচে কিন্তু সেই কনফিডেন্টটা কিন্তু তারা মাঠে কিন্তু দেখিয়েছে এবং তারা ম্যাচটা জিতেছে। আপনি যদি দেখেন, এটা যদি একটু টেকনিক্যাল বিশ্লেষণ করি, ইংল্যান্ড দলে কিন্তু কিছু ইনজুরি কনসার্ন রয়েছে। আপনি যদি দেখেন 4-2-3-1 ফরমেশনে তারা যে 4জন সেন্টার মানে পিছনে যে 4জন ব্যাক খেলিয়েছে, সেখানে কিন্তু তাদের প্রপার আর কিন্তু ব্যাক ফোর ছিল না, সেখানে দেখবেন যে ইনজুরি কনসার্ন ছিল। হ্যাঁ, সো সেইখানটাতে আমি বলবো যে থমাস টুকেল বেশ ভালোভাবে ম্যানেজ করেছে এই কারণে আপনি যদি দেখেন থ্রু অফ দ্য ম্যাচ আমরা আর্লিং হ্যালান্ডকে কিন্তু কোনো রকমের ইফেক্টিভ কিছু করতে দেখিনি। দুঃখজনক, এই প্রসঙ্গে আসবো আমি আপনার কাছে, যে ও মাই গড কি হলো এটা। না, এই কারণে যে টেকনিক্যাল ইস্যুগুলি যেটা হয়, যে এই প্লেয়াররাই কিন্তু প্রিমিয়ার লিগে সবসময় আর্লিং হ্যালান্ডকে ফেস করে, এবং থমাস টুকেলের মানে কোচিং ক্যারিয়ারও সে আর্লিং হ্যালান্ডকে বেশ ভালোভাবে কিন্তু ম্যানেজ করেছে। তো সেই জায়গাতে যদি আপনি দেখেন, জন স্টোনস এবং গিয়া কিন্তু স্টার্ট করেছে সেন্টার ব্যাক, ওকে, তো ওরেলি লেফট ব্যাকে স্টার্ট করেছে, রাইট ব্যাকে স্টার্ট করেছে আপনার জেমস প্রবাবলি স্টার্ট করেছে। সো সেখান থেকে আমি বলবো যে তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন আর্লিং হ্যালান্ডের ক্ষেত্রে এতটাই স্ট্রং ছিল যে পুরো ম্যাচেই দেখবেন যে সে কোনো মোমেন্টস তৈরি করতে পারেনি গোল স্কোরিংয়ে, বিকজ সে যে জায়গাগুলি থেকে গোল করে ওই চ্যানেলগুলি পুরোটাই বন্ধ করে দিয়েছিল। অ্যাট দ্য সেম টাইম অ্যান্ডারসন এবং ডেক্ল্যান রাইস যেটা করেছে, সবসময় আসলে এই যে 4জন ডিফেন্সের সামনে একটা পিভট মিডফিল্ডার হিসেবে এমনভাবে আসলে ডিফেন্সিভ অর্গানাইজেশন রেখেছে, যে কারণে যেমন ওডেগার্ড বা সরলেথ, আপনার সলড্রফ যে প্রথম গোলটা করেছে, এদের কম্বিনেশনে কিন্তু তেমন কোনো বড় সুযোগ তৈরি করতে পারেনি। যদিও আমি বলবো যে প্রথমে লিডটা কিন্তু নরওয়ে নিয়েছিল, তারপর আমরা ধরে নিয়েছিলাম নরওয়ে হয়তো ম্যাচটাকে কন্ট্রোল করবে, বাট সেটা কিন্তু করতে দেয়নি। আপনি যার নাম নিয়েছিলেন শুরুতে, যে জুড বেলিংহাম, আপনার দলের যখন টপ প্লেয়াররা ফর্মে থাকবে, দ্যাট মিনস ওই ম্যাচটা কিন্তু ডিফিকাল্ট হতে যাচ্ছে, বিকজ হ্যারি কেন একটু লাস্ট 2টা ম্যাচ ওইভাবে আসলে সেভাবে ফ্লাশ করেনি। বাট জুড বেলিংহামের পারফরমেন্স যদি দেখেন, মেক্সিকো এবং এই নরওয়ে ম্যাচে ব্যাক টু ব্যাক 2টা ম্যাচ এসে 2টা করে গোল করেছে। আমি বলবো যে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স জুড বেলিংহাম। এবং জুড বেলিংহাম হলো বক্স টু বক্স প্লেয়ার, আপনি সে যেভাবে অ্যাটাকে ফিনিশ করে, অ্যাট দ্য সেম টাইম দেখবেন যে ডিফেন্সিভ অর্গানাইজেশনের সময় মিডফিল্ডে আপনার হলো ডেক্ল্যান রাইস এবং অ্যান্ডারসনের সাথে তারা
একটা পার্টনারশিপ তৈরি করেছে এবং ওভারলোড করছে মিডফিল্ডে, যেটা নরওয়ের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে ম্যাচ কন্ট্রোলে একটা ডিফিকাল্ট করেছে, বিকজ নরওয়ে ব্রাজিলের সাথে যেভাবে ফুটবল খেলেছে আমার কাছে মনে হয় যে ওই ধরনের ফুটবলটা তারা এই ম্যাচে খেলতে পারেনি, বিকজ থমাস টুকেল আসলে ওভারলোড করেছে মিডফিল্ডে এবং মিডফিল্ডটাকেই তারা আসলে ওই চ্যানেলগুলি বন্ধ করাতে যেটা হয়েছে যে আর্লিং হালান্ড কিন্তু বড় ধরনের কোনো সুযোগ তৈরি করতে পারেনি, আর বড় সুযোগ তৈরি না করতে পারলে তো আসলে আপনি ম্যাচ জিততে পারবেন না। সো আর্লিং হালান্ড আমার কাছে মনে হচ্ছে থ্রু অফ দ্য ম্যাচে একটু স্ট্রাগল করছিল, বিকজ সে ওই রকমের যে চান্সগুলি সুযোগ পাচ্ছিল না, একটা সময় কিন্তু সে উঠেই গিয়েছিল। সো আমি বলবো যে ইংল্যান্ড ডিজার্ভিং উইন, এবং ইংল্যান্ডের যেটা হয় যে কিছু প্লেয়ার আমার কাছে মনে হয় যে পারফর্ম করা শুরু করেছে। আপনি যদি দেখেন অ্যারন সাকা দুর্দান্ত খেলছে এই ম্যাচে, দুর্দান্ত। সো সাকার পারফরমেন্স যদি ফ্লাশ করে তখন কিন্তু আর্জেন্টিনার জন্য ইজ ভেরি ডিফিকাল্ট, বিকজ আর্জেন্টিনা যারা আসলে ফুল ব্যাক খেলে তাদের জন্য আসলে নেক্সট ম্যাচে যখন সেমিফাইনাল আমরা দেখবো তখন কিন্তু আর্জেন্টিনার জন্য এগুলি ম্যানেজ করতে হবে, বিকজ আমরা জানি মলিন এবং তালিয়াফেকো স্টার্ট করে লেফট ব্যাক এবং রাইট ব্যাকে, এই জায়গাগুলি কিন্তু অ্যারন সাকা বা রাশফোর্ড যারা স্টার্ট করুক তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট হবে, বিকজ আর্জেন্টিনার ডিফেন্ডিং ট্রানজিশনে এখন অনেক ভুল রয়েছে। ইভেনচুয়ালি যে গোলটা কনসিড করেছে এগেইনস্ট সুইজারল্যান্ড, আপনি যদি দেখেন এই ধরনের ম্যাচে এই ধরনের গোল কনসিড করলে ইংল্যান্ড কিন্তু আপনাকে এটা কনসিডার করবে না। ইংল্যান্ডের কিন্তু আরও ফাস্ট প্লেয়ার রয়েছে, কাউন্টার অ্যাটাকে তারা কিন্তু আরও স্পিডে যেতে পারে, যেটা ইজিপ্ট করেছিল অ্যাগেনস্ট আর্জেন্টিনা। আপনি দেখবেন যে কাউন্টার অ্যাটাকে যতগুলি গিয়েছে ততগুলি কিন্তু বিপদ হয়েছে। সো আমি বলবো যে ইংল্যান্ডের সাথে ম্যাচ খেলতে গেলে স্কোলেনের কিন্তু গেম প্ল্যানে অনেক পরিবর্তন আনতে হবে ডেফিনেটলি। বাট অন্যদিকে যদি একটু আমরা ফ্রান্স এবং স্পেনের দিকে তাকাই, দুটো দারুণ টিম, একদিকে রয়েছে মাইকেল ওলিসে, রয়েছে সেখানে ডেম্বেলে এবং এমবাপে, অন্যদিকে যদি একটু দেখেন যে এখানেও কিন্তু তাদের টিমটা খুব দারুণ। স্পেনে লামিন ইয়ামাল রয়েছেন, সেখানে রদ্রি রয়েছেন, পেদ্রি রয়েছেন, আরো অনেকে। সো এই ম্যাচটা কতটুকু কঠিন হবে? না, এটা তো আপনি বলে দিয়েছেন যে ফাইনালের আগে আমরা আরো দুটো ফাইনাল দেখব। আর ডেফিনেটলি দেখেন এই ধরনের ম্যাচ চাইলে আমরা দেখতে পারবো না, এবং এই ওয়ার্ল্ড কাপটা আমার কাছে মনে হচ্ছে খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, ইন্টারেস্টিং এই কারণে দেখেন যারা একদম যোগ্য দল ওই চারটা দলই সেমিফাইনালে গিয়েছে, এখানে কিন্তু এমন না যে ভালো দল বাদ পড়ে গিয়েছে। হ্যাঁ, সো সেই জায়গা থেকে তো এই ম্যাচটা আমার কাছে মনে হবে যে বেশ ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, এই কারণ ফ্রান্স থ্রু অফ দ্য টুর্নামেন্ট আসলে যেভাবে খেলছে আমরা সবাই ধরে নিয়েছি এই ফ্রান্স হয়তো চ্যাম্পিয়ন হবে, বাট এই দলটাকে হারানোর মতো আমার কাছে মনে হয় একটা দলই রয়েছে, দ্যাটস স্পেন। হ্যাঁ, এই কারণে বললাম স্পেন যদি দেখেন তারা 6টা ম্যাচ খেলেছে, মাত্র একটা গোল কনসিড করেছে, তাও বেলজিয়ামের সাথে। হ্যাঁ, বেলজিয়ামের তারা হয়তো অনেক গোল করছে না, বাট যেটা হয় যে তারা যদি গোল কনসিডের জায়গাটা দেখেন সেটা খুবই কম, 6টা ম্যাচে মাত্র একটা গোল তারা কনসিড করছে, সেটা খুবই কম, মানে একটা গোল কনসিড করা। হ্যাঁ, সো এটা তো বিশাল একটা তাদের জন্য স্ট্রেংথের জায়গা। তাদের ডিফেন্সিভ অর্গানাইজেশন এত ভালো যে তারা আসলে তেমন কোনো বড় চান্স অপোনেন্টকে তৈরি করতে দেন না। বাট ফ্রান্সের ক্ষেত্রে কিন্তু ডিফারেন্ট, আপনি জানেন ফ্রান্সের সামনে যে 4জন প্লেয়ার, হ্যাঁ, ফ্রন্ট 4, এটা কিন্তু আসলে মনে হয় এই ওয়ার্ল্ড কাপে সব থেকে ইফেক্টিভ। হ্যাঁ, আপনি যাদের নাম বলছেন ওসমান ডেম্বেলে, ডিজিয়ার ডোয়ে, অলিজি এবং কিলিয়ান এমবাপ্পে, এই 4জনকে আসলে কিভাবে ফেস করবে আসলে স্পেন। তো স্পেনের বড় স্ট্রেংথের জায়গা হলো দেখবেন স্পেন যে 6টা ম্যাচ খেলেছে, স্পেনের যদি বল পজিশন দেখেন অলমোস্ট 70%, 60 to 70% তারা সবসময় বল পজিশন রেখেছে। তো ফুটবলে একটা কথা আছে, আপনার কাছে যতক্ষণ পর্যন্ত বল থাকবে দ্যাট মিনস ইউ আর সেফ। হ্যাঁ, তো এইটা কিন্তু স্পেন সবসময় করে। স্পেন বল পজিশনটা কোথায় রাখে? নিজেদের হাপে না, কিন্তু অপোনেন্ট হাপে। সো এইটা আর একটা স্ট্রেংথের জায়গা যে ওইখানে যদি আপনি বল লসও করেন তখন কিন্তু আবার কুইক আপনি ব্যাক করে সে কিন্তু হ্যাঁ মিডফিল্ড থেকে একটা ব্লক তৈরি করতে পারবেন। তো সেই জায়গা থেকে আমি বলবো যে স্পেন দ্যাট টিম যে এই ফ্রান্সকে হারানোর মতো আমি স্ট্রেংথের জায়গা রাখে। ইভেনচুয়ালি তাদের যেটা হবে যে আপনি যদি দেখেন ফ্রান্স 4-2-3-1 ফরমেশনে খেলে, দ্যাটস মিন তাদের 2জন পিভট মিডফিল্ডার খেলে, রেবিওট এবং যেহেতু চৌমিন ইঞ্জুরি রয়েছে মানুক অনেকে দিয়ে স্টার্ট করে। সো স্পেনের স্ট্রেংথের জায়গা হলো স্পেন 3জন মিডফিল্ডার খেলে। সো 2জন মিডফিল্ডার এগেইনস্টে যখন 3জন মিডফিল্ডার থাকবে দ্যাট মিনস কন্ট্রোলের জায়গাটা কিন্তু স্পেনে বেশি থাকবে। প্রবাবলি আমার কাছে মনে হয় যে দিদিয়ার দেশম হয়তো একজন ওভারলোড করার জন্য একজন বেশি মিডফিল্ডার স্পেন ম্যাচে খেলতে পারে, প্রবাবলি অলিজিকে হয়তো একটু পিছন থেকে স্টার্ট করতে হবে, আদারওয়াইজ স্পেনকে কিন্তু ম্যানেজ করা ডিফিকাল্ট হবে। সো ম্যাচটা যে খুব কম্পিটিটিভ হয় এটা আমরা বুঝতে পারছি। অ্যাট দ্য সেম টাইম ফ্রান্সের যে সামনের 4জন আছে তারা আসলে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে। ওসমান ডেম্বেলে, স্পেশালি কিলিয়ান এমবাপ্পে পার্টিকুলার ডেতে আসলে সে যদি ফর্ম দেখাতে পারে, অপোনেন্ট যত স্ট্রং হোক, যত অর্গানাইজ হোক, সে সেটা ব্রেক করতে পারে, বিকজ তার গোল স্কোরিংয়ের যে চ্যানেলগুলো আপনি যদি দেখেন তার ম্যাক্সিমাম গোলের সিমিলারই কিন্তু সেম। হ্যাঁ, একই রকমের একই প্যাটার্নে গোল করেছে। হ্যাঁ, ইভেনচুয়ালি খুব হাফ স্পেসের ভিতরে সে গোল করতে পারে। লাস্ট গোলটাও যদি দেখেন সে যেভাবে করেছে আমি বলবো যে দুর্দান্ত ছিল। পেনাল্টি মিস করেছে, তারপরও সে যে গোলটা করেছে তার ভিতরে কোনো টেনশন নাই। সে আমার কাছে মনে হচ্ছে একজন টিম প্লেয়ার হয়ে গেছে ক্যাপ্টেন হওয়ার পর থেকে। এইটা আসলে তার আর একটা বড় শক্তির জায়গা। সো এদেরকেও তো আসলে স্পেনকে ম্যানেজ করতে হবে। সো দুইটা দলেরই কিন্তু স্ট্রেংথ আমার কাছে মনে হয় যে দুই জায়গাতে যদি দেখেন খুবই শক্তিশালী স্ট্রেংথ। হ্যাঁ, আমরা কিন্তু এবারে বিশ্বকাপের শুরু থেকে বলছিলাম যে স্পেন হয়তো বিশ্বকাপ নিতে পারে, পর্তুগাল হয়তো নিতে পারে,
সেখানে খানিকটা হয়তো কম আলোচনা হচ্ছিল ইংল্যান্ডকে নিয়ে, বাট যখন আমরা ইংল্যান্ডকে নিয়ে কথা বলছিলাম তখন আমরা বলেছি যে এটা এমন একটা দল, ইংল্যান্ডের এত এনার্জেটিক এবং ইয়াং প্লেয়ার রয়েছে ইংল্যান্ডের টিমে, সো বলা যায় না এবার কিন্তু কোনো অঘটন ঘটতেও পারে। এটা অঘটন বলা যাবে না যদি ইংল্যান্ড বিশ্বকাপটা নেয়। কাকতালীয়ভাবে পর্তুগাল বিদায় নিয়েছে কারণ তারা ভালো খেলেনি টুর্নামেন্ট জুড়ে। হ্যাঁ, CR7 বিদায় নিয়েছে, কিন্তু সেই ঘুরে ফিরে 4টি টিম, যে টিমগুলোর কথাই আমরা ঘুরে ফিরে বলেছি যে হয় আর্জেন্টিনা আবারও ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা, না হয় ফ্রান্স, না হয় ইংল্যান্ড, না হলে স্পেন। এই 4টি টিম যে সেমিফাইনাল খেলছে, আমি না সুপার এক্সাইটেড ব্যাপারটা নিয়ে যে ওয়াও। হ্যাঁ, অফকোর্স দলের স্ট্রেংথ বিবেচনা করলে তারা কিন্তু পারফর্ম করেই কিন্তু সেমিফাইনাল আসছে। এটা এমন না যে তারা অনেক তাদের লাক সাথে ছিল, তা কিন্তু না। ইংল্যান্ডের ব্যাপার নিয়ে আপনি যদি কথা বলে দেখেন, ইংল্যান্ড নরওয়ের সাথে যেভাবে খেলেছে তাদের কিন্তু ইনজুরি একটা বড় কনসার্ন ছিল। হ্যাঁ, আপনি যদি দেখেন তাদের সেন্ট্রাল ব্যাকে তাদের মেইন প্লেয়ার যে, হ্যাঁ, তার কিন্তু একটা ইনজুরি কনসার্ন হচ্ছে। তারপর স্টোনসকে দিয়ে কিন্তু ওই জায়গাটা বেশ ভালোভাবে ফিল আপ করেছে। অ্যাট দ্য সেম টাইম রাইট ব্যাকে তাদের মেইন যে প্লেয়ার কোয়ানসাত, সে কিন্তু একটা রেড কার্ড ছিল অ্যাগেনস্ট মেক্সিকো, সে কিন্তু নেক্সট ম্যাচও খেলতে পারবে না, বিকজ তাকে স্ট্রেট 2 ম্যাচ আপনার অফ থাকতে হবে। তো সেই জায়গায় কিন্তু দেখবেন যে পরে জেমসকে দিয়ে, জেমস সাবস্টিটিউট হিসেবে নেমে কিন্তু দুর্দান্ত খেলেছে। বিকজ আমরা দেখি যে এই ম্যাচে রাইট ব্যাকেও কিন্তু একটু প্রবলেম হচ্ছিল, বিকজ তাদের রাইট ব্যাকে কিন্তু এই মুহূর্তে আসলে সলিড কোনো রাইট ব্যাক নেই। পরে আবার স্পেন্সকেও নামিয়েছিল রাইট ব্যাকে ওই জায়গাটা ম্যানেজ করার জন্য, সে নেমেও ভালো খেলেছে। সো ইংল্যান্ডের এই মুহূর্তে যেটা হয়েছে যে ইংল্যান্ডের কিছু ইনজুরি কনসার্ন আছে। ডেকল্যান রাইসকে উঠিয়ে নিয়ে গিয়েছে, আপনি দেখবেন তার একটা ইনজুরি রয়েছে। সো এইগুলি আসলে নেক্সট ম্যাচ অ্যাগেনস্ট আর্জেন্টিনা আসলে কতটা ম্যানেজ করতে পারবে। বাট থমাস টুকেল হ্যাভ ভেরি কোয়ালিটিফুল কোচ, এবং তার আসলে এই ধরনের ম্যাচ হ্যান্ডেল করার অনেক এক্সপিরিয়েন্স রয়েছে। তো সেই জায়গা থেকে আমি বলবো যে থমাস টুকেল এই যে 2-3টা সেশন আছে, সেখানে হয়তো আর্জেন্টিনা অ্যাগেনস্টে কীভাবে খেলবে সেই গেম প্ল্যানটা সম্পর্কে সে প্লেয়ারদেরকে ধারণা দিয়ে দেবে। বাট আর্জেন্টিনার ইম্প্রুভের অনেক জায়গা রয়েছে, সেটা না করতে পারলে কিন্তু এই ইংল্যান্ডকে ম্যানেজ করতে পারবে না। বিকজ ইংল্যান্ড যদি আপনি দেখেন তাদের যে 2জন সেন্ট্রাল মিডফিল্ড খেলে এবং 4জন যে সামনে ফ্রন্ট লাইনে প্লেয়ার খেলে, তারা কিন্তু খুবই দুর্দান্ত অবস্থা আছে এই মুহূর্তে। সো এদেরকে আর্জেন্টিনা কিভাবে ম্যানেজ করবে, বিকজ লাস্ট 3টা ম্যাচে আর্জেন্টিনা আসলে ডিফেন্সিভ অর্গানাইজেশনে যেভাবে স্ট্রাগল করছে, লাস্ট 3টা ম্যাচে তারা 5 গোল কনসিড করেছে। আপনি দেখেন এইটা কিন্তু একটা বড় কনসার্নের জায়গা। হ্যাঁ, বিকজ আর্জেন্টিনার লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি তাদের পারফরমেন্স দেখেন, তারা কিন্তু আসলে ওইভাবে গোল কনসিড কম করেছে। খালি ফাইনালে গিয়ে তারা অনেকগুলি গোল কনসিড করেছে, 3টা, যেটাতে কিলিয়ান এমবাপ্পে হ্যাটট্রিক করেছে। এরপরে এই ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, কেপ ভার্দের সাথে 2 গোল করলো কনসিড, ইজিপ্টের সাথে 2 গোল, এবং আজকে আবার সুইজারল্যান্ডের সাথে কিন্তু 1টা গোল কনসিড করবে। গোল খাওয়ার যদি ওয়েটা দেখেন, সেটা আমার কাছে মনে হয়েছে যে এইভাবে যদি গোল কনসিড করে, এটা কিন্তু মাথা ব্যথার একটা কারণ হয়ে যাবে। কারণ হবে এই কারণে, কারণ ইংল্যান্ড হ্যাভ সাম ভেরি ফাস্ট প্লেয়ার ইন ফ্রন্ট লাইন। যদি আরন সাকার কথা বলি, প্রবাবলি হয়তো রাশফোর্ডকে এই ম্যাচে স্টার্ট করাতে পারে, হ্যারি কেন রয়েছে, ইভেনচুয়ালি সব থেকে মেইন প্লেয়ার যে রয়েছে জুড বেলিংহাম যেটা করে, বেলিংহাম কিন্তু আসলে কোনো স্পেসে ফিক্সড থাকে না। হ্যাঁ, সে অপোনেন্ট হাফে প্রত্যেকটা স্পেস কভার করে। হ্যাঁ, এবং এক একটা সময় এক জায়গায় চলে যায়। ইভেনচুয়ালি আজকে যদি তার 2টা গোলের প্যাটার্ন দেখেন, হ্যাঁ, সেকেন্ড গোলে যেটা আসলে রিবাউন্ডে গোল করেছে, বেলিংহামের তো আসলে ওই জায়গায় যাওয়ার কথা না, ওই জায়গায় হ্যারি কেন যাবে, আইদারওয়াইজ কোনো স্ট্রাইকাররা যাবে, উইং স্ট্রাইকার, বাট বেলিংহাম অন দ্য স্পট কিন্তু অন টাইম চলে গিয়েছে। সো এইগুলি কিন্তু আর্জেন্টিনাকে ডেফিনেটলি ম্যানেজ করতে হবে, আদারওয়াইজ অনেক বিপদে পড়বে। বিকজ আর্জেন্টিনা রোমেরো এবং লিয়াসান্ড্রো মার্টিনেজ আসলে যেভাবে এখন সেন্টার ব্যাকে খেলছে, তালিয়াফিকো এবং মলিনা, তাদের কিন্তু ডিফেন্সিভ অর্গানাইজেশনে অনেক ভুল রয়েছে। স্পেশালি তারা যখন হাই লাইন আপ খেলে, তখন তাদের পিছনে বড় একটা স্পেস তৈরি হয়। ইংল্যান্ড হয়তো ওই স্পেসটা কাজে লাগাবে, রাইট। সো এই জিনিসগুলি কিন্তু আসলে ইংল্যান্ড এই আর্জেন্টিনাকে ম্যানেজ করতে হবে, আদারওয়াইজ অনেক বিপদে পড়তে হতে পারে ইংল্যান্ডের সাথে। একেবারেই তাই। যদিও নরওয়ে বিদায় নিয়েছে এবারে বিশ্বকাপ থেকে, অন্যতম ফেভারিট, কারণ লাস্টের ম্যাচগুলো খুব ভালো খেলেছে। হাল্যান্ডকে নিয়ে আপনার কি মন্তব্য, মানে কি হলো আসলে? যদি নরওয়ে অনেকগুলো দুর্বলতার কথা বলেছেন, বাট আলাদা করে যদি আমি হাল্যান্ডের কথা বলি, ব্রাজিলের ম্যাচে কিন্তু প্রথম হাফে তাকে আমরা ওভাবে খুঁজে পাইনি, শেষের দিকে গিয়ে একদম ঠাস 2 গোল সে দিয়ে ফেললো। বাট লাস্ট ম্যাচে তার কি হলো? না, হালান্ডকে আসলে বেশ ভালোভাবে ম্যানেজ করেছে থমাস টুকেল। যেটা হয়েছে যে হালান্ড যে স্পেসগুলি থেকে আসলে গোল করে, ওই চ্যানেলগুলি আসলে প্রপার বন্ধ ছিল। হ্যাঁ, বন্ধ থাকার কারণে কিন্তু সে আসলে কোনো ধরনের বড় সুযোগ তৈরি করতে পারেনি। অ্যাট দ্য সেম টাইম যেটা হয়েছে যে প্রথম যখন আসলে নরওয়ে গোল করে যায়, তারপর থেকে কিন্তু নরওয়ে প্লেইং স্টাইল থেকে একটু ডিফারেন্ট প্লেইং স্টাইলে যায়। লাইক তারা চিন্তা করছে ওই 1 গোলটা নিয়ে আসলে ম্যাচটা শেষ করতে পারে কিনা। তারা একটু নিচের দিকে চলে গিয়েছে, ইংল্যান্ডকে আসলে অ্যালাউ করেছে অ্যাটাকের জন্য। তখন কিন্তু আসলে আর্লিং হ্যালান্ডের জন্য আবার এদিকে গোল করার ওই স্পেসগুলি বা ওই ধরনের বড় চান্স তৈরি করার কিন্তু ক্ষেত্রে অনেকটাই কিন্তু কমে গিয়েছিল। তো সেই জায়গা থেকে আমি বলবো যে আপনি যখন আসলে এই ধরনের ম্যাচে 1 গোল দিয়ে আসলে যখন লো ব্লকে বা মিড ব্লকে চলে যাবেন, তখন কিন্তু স্ট্রাইকারদের জন্য আসলে গোল অপরচুনিটি কম আসে। এইটাও কিন্তু একটা অন্যতম কারণ আর্লিং হ্যালান্ডের বড় চান্স তৈরির ক্ষেত্রে।
বাট যেটা হয়েছে যে গিয়া এবং জন স্টোনস এরা আসলে আর্লিং হ্যালান্ডকে যেভাবে ম্যানেজ করেছে, এইটা আমার কাছে মনে হয়েছে যে থমাস টুকেলের অন্যরকম একটা প্ল্যান ছিল। বিকজ তার থমাস টুকেল একটা জানতো যে আর্লিং হ্যালান্ড বাদে বাকি প্লেয়ার হয়তো ওইভাবে বড় চান্স তৈরি করতে পারবেন এবং একটা দুইটা যে সুযোগ আসবে সেগুলি হ্যালান্ডই কাজে লাগে। বিকজ আমরা দেখেছি ব্রাজিল ম্যাচে কিন্তু আর্লিং হ্যালান্ড সেটাই করে দেখেছে। আর আর্লিং হ্যালান্ডকে আমার কাছে মনে হচ্ছে হিজ লিটল বিট ফ্রাস্ট্রেটেড, বিকজ সে যেভাবে আসলে টিমের সাথে ইনভলভমেন্ট হয়ে খেলে, সেই খেলাটাও আজকে এভাবে খেলতে পারছিল না। তার কাছে ওইভাবে প্রপার বল আসছিল না, সাপ্লাইয়ের জায়গাটা খুব কম ছিল, যার কারণে সে কিন্তু দেখবেন যে অনেক সময় তাকে ফ্রাস্ট্রেটেড মনে হয়েছিল। সে টিমের সাথেও আসলে খুব হ্যাপি মনে হচ্ছিল, একটা সময় তো আসলে সে উঠেই গিয়েছে। তো সেই জায়গা থেকে গেম প্ল্যানটা যখন আসলে প্লেয়াররা খুব ভালোভাবে এক্সিকিউশন করবে, তখন অপোনেন্টের যতই স্ট্রং প্লেয়ার থাকুক না কেন তাদের পারফর্ম করা খুব কষ্ট। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ইংল্যান্ডের ক্ষেত্রে দেখেন, জুড বেলিংহ্যামের কথা বারবার বলছে এই কারণে, জুড বেলিংহ্যাম কিন্তু যেভাবে আসলে এই ওয়ার্ল্ড কাপে পারফর্ম করছে, স্পেশালি মেক্সিকোর ম্যাচের পর থেকে আমার কাছে মনে হচ্ছে যে জুড বেলিংহ্যাম একাই একটা ম্যাচ বের করে নিয়ে আসার ক্ষমতা রাখে। সো সেটা কিন্তু সে আজকেও করে দেখিয়েছে। সো কি প্লেয়াররা আসলে যখন পারফর্ম করবে তখন কিন্তু অপোনেন্টের জন্য ইটস ভেরি ডিফিকাল্ট তাকে আটকানো। বাট আমি বলবো যে ইংল্যান্ড খুব ভালোভাবে ম্যানেজ করেছে। ইভেনচুয়ালি আপনি যদি দেখেন তাদের দুই ফুলব্যাক আজকে বেশি কিন্তু ওভারল্যাপও করেনি, হ্যাঁ, বিকজ জানে যে সরলট এবং আপনার সলসড্রপ এরা তিনজন স্টার্ট করেছে আর্লিং হ্যালান্ডের সাথে। এরাও কিন্তু আসলে খুব প্রথম দিকে কিন্তু খুব বিপদে ফেলছিল ইংল্যান্ডের ডিফেন্সিভ অর্গানাইজেশনে। বাট আস্তে আস্তে ম্যাচ যত আসলে টাইম ডিউরেশন সামনের দিকে গিয়েছে, তখন ইংল্যান্ড কিন্তু আস্তে আস্তে অর্গানাইজ হয়েছে। ওই ক্ষেত্রে আবার নরওয়ে যেটা করেছে, এক গোল দেওয়ার পর তারা তো একটু পিছনের দিকে চলে গেছে। সো ওইটাই আমার কাছে মনে হয় যে নরওয়েকে এই ম্যাচ থেকে পিছিয়ে দিয়েছে, যে আপনি যখন গোল কনসিড করবেন। আর্জেন্টিনার ক্ষেত্রেও কিন্তু সেম হচ্ছে, দেখেন আর্জেন্টিনা যখন আর্লি গোল দিয়েছে তখন আবার কিন্তু তারা অ্যালাউ করেছে সুইজারল্যান্ডকে অ্যাটাকের জন্য। সো আপনি যদি অপোনেন্টকে অ্যালাউ করেন আপনার হাফে অ্যাটাক করার জন্য, তখন কিন্তু আপনাকে গোল কনসিড করতেই হবে, যেটা নরওয়ে সেটা এটাই করেছে। অ্যাট দ্য সেম টাইম আর্জেন্টিনাও কিন্তু গোল কনসিড করেছে সুইজারল্যান্ডকে অ্যালাউ করার জন্য। সো আমার কাছে মনে হয় যে গোল আপনি যখন দিবেন তখন আপনার আরও মোর অ্যাটাকিং হতে হবে আর একটা গোলের জন্য, বিকজ 2 গোল যখন আপনি লিড থাকবেন তখন কিন্তু আপনার কনফিডেন্ট লেভেল বা খেলার প্লেয়িং স্টাইলটা কিন্তু আপনি ধরতে পারবেন। সো এক গোল কখনই এনাফ না একটা ম্যাচের জন্য, যেটা আমার কাছে মনে হয়েছে এই দুইটা ম্যাচ এভাবে সিমিলার আর একটা পজিশন তৈরি হয়েছিল। আমার এখানে একটা প্রসঙ্গ আমি আনতে চাই, সেটা হচ্ছে যেটা আপনি বলছিলেন বেলিংহামের কথা বারবার, আমরা ইংল্যান্ডের এই টিমটাতে দেখেছি যে হ্যারি কেইন কিন্তু শুরু থেকে ভালো খেলেছেন, উনি 6টি গোল করেছেন এবারে বিশ্বকাপে এবং টিমকে খুব সুন্দরভাবে এগিয়ে নিয়ে গেছেন। এই যে বেলিংহামের জ্বলে ওঠা বা আরেকজন কি প্লেয়ার আমরা এখানে পাচ্ছি, বা অন্যদের কথা যদি বলি, সাকার কথা আপনি আলাদা করে বলেছেন, বাট আমরা যদি একটু আর্জেন্টিনার দিকে তাকাই, লিওনেল মেসি, তার দিকে পুরো বিশ্ব তাকিয়ে থাকে। অন্যদিকে লাস্ট ম্যাচে আমরা দেখেছি যে খুব সুন্দর ম্যাকঅ্যালিস্টার একটা গোল করে ফেলেছেন 10 মিনিটেই। অন্যদিকে আলভারেজের কথা বলতে হবে, মার্টিনেজের কথা বলতে হবে। সো এখানে লিওনেল মেসিকে ছাড়া আমি অন্য কাদেরকে আলাদা করে মার্ক করব? এইটা আপনি একটা খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন করেছেন, কারণ আর্জেন্টিনা এই দলটা এই ম্যাচের আগে পর্যন্ত লিওনেল মেসি আসলে এই পর্যন্ত আসলে পারফর্ম করে নিয়ে আসছে। হ্যাঁ, 8টা গোল করেছে, 2টি অ্যাসিস্ট করেছে। আসলে তার অসম্ভব পারফরমেন্সের কারণে কিন্তু তারা আসলে কোয়ার্টার ফাইনালে চলে আসছে। বাট যখন আসলে তাদের মেইন প্লেয়ার মানে মেইন স্ট্রাইকারদের যখন গোল করার কথা, তারা কিন্তু আজকে গোল করে ফেলেছে। এইটা কিন্তু দলের জন্য বড় একটা স্ট্রেংথ হিসেবে কাজ করবে নেক্সট ম্যাচে। তাদের দুইজন স্ট্রাইকার সলিড, তারা দুইজনই গোল করেছে। অ্যাট দ্য সেম টাইম ম্যাকঅ্যালিস্টারও গোল করেছে, যেটা দেখবেন যে লাস্ট ওয়ার্ল্ড কাপে যদি দেখেন, যেখানে আসলে হুলিয়ান আলভারেস আসলে যেভাবে পারফর্ম করছিল, হ্যাঁ, মেসির সাথে সাথে, দারুণ ছিল সেটা। হ্যাঁ, ওইটাই কিন্তু একটা বিশাল ইম্প্যাক্ট ফেলেছিল টিম পারফরমেন্সে। সো এই জিনিসটা কিন্তু এই কোয়ার্টার ফাইনালে হয়ে মানে ম্যাচে এসে আমার কাছে মনে হয় যে আর্জেন্টিনা ওই মোমেন্টামটা পাচ্ছে, বিকজ শেষের দিকে হুলিয়ান আলভারেসের যে আসলে গোলটা, আমি বলছি যে ওয়ান অফ দ্য বেস্ট গোল এই থ্রু অফ দ্য ওয়ার্ল্ড কাপে। বিকজ আমরা দেখি অ্যাথলেটিকো মাদ্রিদে সে এরকমের গোল করে, বা লাস্ট ওয়ার্ল্ড কাপও সে এই ধরনের অনেক গোল সে করেছে। সো হুলিয়ান আলভারেসের ফর্মে ফেরা, লাউতারো মার্টিনেজের গোল করা, এইটা দলের জন্য কিন্তু আমি মনে করি যে বড় একটা স্ট্রেংথের জায়গা তৈরি হয়েছে। বিকজ আমরা সবসময় যদি লিওনেল মেসি পারফর্ম যদি না করবে, সেই দিন হয়তো তারা স্ট্রাগল করবে। বাট এখন নেক্সট ম্যাচে যেটা হবে, এই দুজনের গোল করা, অ্যাট দ্য সেম টাইম ম্যাকঅ্যালিস্টারের গোল করা বা লিওনেল মেসির অ্যাসিস্ট করা, এই টোটাল এখন আমার কাছে মনে হয় যে একটা টিম পারফরমেন্স তৈরি হয়েছে, যেটা ইংল্যান্ড ম্যাচে একটা বড় স্ট্রেংথ হিসেবে কাজ করবে এবং বড় ইম্প্যাক্ট ফেলবে। থ্যাংক ইউ সো মাচ আজকে সময় দেওয়ার জন্য। অনেক ভালো থাকুন। থ্যাংক ইউ। বিদায় নিয়েছি। আমরা তো তর্ক করিনি, আমরা সুন্দরভাবেই আসলে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠান শেষ করেছি। একদিকে আর্জেন্টিনা, একদিকে ইংল্যান্ড, বাট সেমিফাইনালে আমরা একটা হাড্ডাহাড্ডি সুস্থ লড়াই দেখতে চাই ডেফিনেটলি। প্রিয় দর্শক, আজকের মতো বিদায় নিতে হচ্ছে। সবাই অনেক ভালো থাকুন। দেখতে দেখতে সময়টা কিন্তু চলে গেল। ম্যাচ রয়েছে আর মাত্র 4টি, 2টো সেমিফাইনাল, একটা ফাইনাল আর তৃতীয় নির্ধারণী ম্যাচ। তো সবাই ভালো থাকুন, খেলা দেখতে থাকুন এবং দেখা যাক, যেহেতু টপ 4টি দল এবার সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে, খুব চমৎকার লড়াই হবে সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো শেষ করছি। টেলিক্যাশ প্রেজেন্স টিভিএস ম্যাচ অ্যানাটমি থেকে।